কথোপকথনে। আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলতে চাই, নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু বিএনপির উপর নির্ভর করছে, সে জাতীয় কিংবা আন্তর্জাতিক কিছু। আমি আন্তর্জাতিক বলতে মিয়ানমারের করিডোর প্রসঙ্গটা আনতে চাই এবং সাম্প্রতিক সময় যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সেটি। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপি তার অবস্থান জানিয়ে দিয়েছে, যেটি জনগণের উপর নির্ভর করবে, এবং এনসিপি কিংবা যারা আন্দোলন করছে তারা বলছে যে সবাই এসেছে, বিএনপি কে তারা চায়। আসলে কি সবাই গেছে এবং বিএনপি কে চাইছে কেন? আপনার কাছে প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাই যে আমাকে আপনার চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি সবসময় মানুষের কথা বলেন, দেশের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনি আপনার মতো করে। যে বিষয়গুলো আমার কাছে মনে হয় বর্তমান সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। আমি একটা রাজনৈতিক দল করি, সেই দলটি বিএনপি। প্রায় 15-16 বছর ধরে, অতীতের কথা বাদই দিলাম, প্রায় 15-16 বছর ধরে স্বৈরাচারের প্রতিষ্ঠা, উত্থান, মানে বাংলা ভাষায় যাকে বলে গেড়ে বসা, তখন থেকে একটি ভালো নির্বাচনের প্রত্যাশায় কথা বলেছে, লড়াই করেছে, জেল কেটেছে। 15-16 বছর ধরে 60 লক্ষ মামলার মুখোমুখি তারা হয়েছে। এই বিষয়গুলো হচ্ছে সারা দেশবাসী যেমন জানে, দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ যেমন জানে, যারা রাজনীতি খোঁজ খবর রাখেন, বিশ্বের মানুষও জানে। এখন যারা গণতন্ত্রের কথা বলছেন তার অনেকেই 16 বছরের পিছনে যদি যায়, তখন তারা নেহাতি শিশুকাল আমি হিসাব করে দেখেছি। 26 - 16, 10 বছর। আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু তারা তাদের মতো করে গণতন্ত্রের কথা বলছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। সেই লড়াইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, অভিনন্দন আছে। কিন্তু অতি সম্প্রতি এখন তারা যে কথাটি বলছে, আমাদের স্পষ্ট ঘোষণা ছিল, এখনো আছে, বাংলাদেশে স্বৈরতন্ত্র পতনের মধ্য দিয়ে অবস্থাটা এসেছে, সে অবস্থাটা হচ্ছে 16 বছরের আগে ফিরে গেলে একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে মানুষকে ক্ষমতায়ন করা, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। যে শক্তি এখন দৃশ্যমান না, অথবা সেই শক্তিকে শিকড় উপড়ে ফেলার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে সেটি সম্ভব ছিল। বিচার ব্যবস্থাকে আরো পরিশুদ্ধ করা এবং এই হত্যাকারী, গণহত্যাকারী, লুটপাটকারী যাই বলি আমি, তাদেরকে আদালতের মুখোমুখি করা, আইনের মুখোমুখি করা। কিন্তু আমি বিচারের ব্যবস্থা করলাম না, আমি গণতন্ত্র পরিপুষ্ট করা, উত্তরণের পর নির্বাচন করলাম না, আমি স্বৈরতন্ত্রের উচ্ছেদ, নিষিদ্ধ করার ব্যাপারে খুব আগ্রহী। আমার বিবেচনায় যারা এগুলো করছে তারা নির্বাচনকে সম্ভবত ভয় পাচ্ছে। এই কারণে এই কথা বলছি। 8 মাসের মধ্যে তারা 8 মাসের আগে যে ভাবমূর্তিতে ছিল, 8 মাসের পরে তারা আমার কাছে মনে হয়েছে একটা দল গঠন বা অন্যান্য করার পরে তারা নিজেদের প্রতি নিজেরাই আস্থা রাখতে পারছে না, যে কারণে একটা বিভ্রান্তির মধ্যে জাতিকে নিয়ে যেতে চাচ্ছে। আমি যদি প্রশ্নটা একটু অন্যভাবে করি, আওয়ামী লীগ তো বিএনপিও নিষিদ্ধ করতে চেয়েছিল, হয়তো রাজনৈতিক খেলা সাময়িকভাবে। যুবলীগের পক্ষ থেকে আমরা জানি যে নির্বাচন কমিশনে বিএনপি নিবন্ধন বাতিলের জন্য আবেদনও জানানো হয়েছিল। তারপরও বিএনপি কি প্রতিহিংসা রাজনীতি করতে চাইছে না, বিষয়টি এরকম। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার দলের মহাসচিব, তিনিও শুক্রবার বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি নয়, ভালোবাসা দিয়ে আমাদের রাজনীতি করতে হবে। আসলে কি আপনার সেটা করতে চাইছেন নাকি অন্য কোনো হিসাব রয়েছে যে না, আসলে এইভাবে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে কোনো আদর্শ আসলে বুঝতে যায় না? হুঙ্কার, কর্তৃত্ববাদ, আর এর পাশাপাশি গণতান্ত্রিক যে বিধি ব্যবস্থা, সেই ব্যবস্থা উদারতা, সেই ব্যবস্থায় আসনিয়ায় শাসন, সেই ব্যবস্থা সুশৃঙ্খল একটি ব্যবস্থা যেখানে মানুষ জবাবদিহিমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করে। অর্থাৎ আমি আপনাকে ভোট দিচ্ছি, আবার 5 বছর পর দেখবো আপনি ভালো আছেন না খারাপ আছেন। যদি না থাকেন তাহলে আমি আপনার বিপক্ষে গেলে তো তার আর পার্লামেন্টে আসা বা তার দল সরকারে থাকার সুযোগ নাই। সেই কারণে স্বৈরতন্ত্র গণতন্ত্রের স্পষ্ট একটি ভেদ রেখা আছে। তো যারা স্বৈরতন্ত্রের ভিতরে থাকবে তারা এই ভেদ রেখাকে উঠিয়ে দিতে চাইবে। সে উঠিয়ে দেওয়ার মানে স্বৈরতন্ত্র গণতন্ত্রের কোনো পার্থক্য নাই। গণতন্ত্রের লেবাসটা পড়বে, মুখোশটা পড়বে, কিন্তু আসলে তারা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকবে। এখন কিছুটা এই অবস্থার মধ্যেই আছি আমরা। আমি দুটো কোশ্চেন করবো শামসুজ্জামান দুদু। হঠাৎ করে যে একটা উত্তেজনা, পার্শ্ববর্তী রাষ্ট্রতে যুদ্ধাবস্থা চলছে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে, পাকিস্তান ভারতের মধ্যে, পাশাপাশি
করিডোর দেয়া নিয়ে এক ধরনের ভয়ঙ্কর একটি আলোচনা অবশ্যই আমাদের মধ্যে রয়েছে, এবং সেটি দেওয়া হলে যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সরকার নিজেই জানিয়েছে মিয়ানমার রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়া হবে। আপনার কি মনে হয় যে হঠাৎ করে এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে যুদ্ধাবস্থা বিরাজের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে একটা উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, এর মধ্যে অন্য কোনো ইস্যু রয়েছে পেছনে? আমার কাছে মনে হয় এটা পরিকল্পিতভাবেই এই যুদ্ধ খেলা যারা করছেন তারা পরিকল্পিতভাবেই এই ঘটনার মুখোমুখি তার দেশ এবং জাতিকে করেছে। যেমন আমরা জানি যে পাকিস্তানে বর্তমান যে সরকার আছে শাহবাজ সাহেবের, সেই সরকারের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছে ইমরান সরকার। তাকে এক ধরনের নিপীড়নের মধ্যে দিয়ে কিন্তু তাকে বন্দি রাখা হয়েছে বলে আমার কাছে ধারণা এবং তথ্য আছে। এখন ভারতের অবস্থা কিন্তু অন্যরূপ। বিজেপি খুব যে ভালো অবস্থায় আছে এটা ভাবার কারণ নাই। অর্থাৎ ইলেকশন হলে ভারত এবং পাকিস্তানে ভিন্ন প্রেক্ষাপটে আসতে পারে, যুদ্ধ হলে কিন্তু নির্বাচনের কথা আসে না। এমনকি আওয়ামী লীগ বিষয়ে যে উত্তেজনা সৃষ্টি করা নিষিদ্ধের দাবিতে, যেগুলো আবার চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির সিদ্ধান্তের উপরে, বিএনপিকে আবার চাপ রাখা হচ্ছে, এর পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? থাকতে পারে। সেটি হচ্ছে আমি কি করে নির্বাচন, আমি কি করে গণতন্ত্রকে বাইপাস করতে পারি। যেমন ডক্টর ইউনূস তো যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য বলেছে। পাকিস্তানের যুদ্ধ, ভারতের যুদ্ধ, আমি তো যুদ্ধের মধ্যে থাকার কোনো কারণ নাই, জেনে থাকবো। মিয়ানমার যুদ্ধ হচ্ছে গণতন্ত্র বা অং সান সু কির কোন রকম সম্ভাবনা যেন দেখা না দেয়, এটা আমার কাছে আমার বিশ্লেষণে। সেই জন্য এই উপমহাদেশের এই যে করিডোর প্রসঙ্গটা আছে, যেটা অতি মারাত্মক ভয়ঙ্কর, একজন মানে সামাজিক ব্যবসায়ী লোক রাজনীতির এরকম একটি সিদ্ধান্ত এককভাবে নিতে পারে, এটা আমার কাছে মনে হয় না। যখন সে এককভাবে নেয় এটা ভিন্নতর একটি বিষয়। আমি মনে করি যে এই সরকারের নিজস্ব জনশক্তি থেকে সমস্ত রাজনৈতিক দলের সমর্থনই হচ্ছে মূল ভিত্তি। তাদের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়া এই ধরনের করিডোরের সিদ্ধান্ত আত্মঘাতী বই অন্য কিছু বলে আমার কাছে মনে হয় না। সেই জন্য আজকে যারা যুদ্ধ খেলা করছে, বিশেষত বাংলাদেশ ওই দিকে নিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটি আত্মঘাতী হয়। সেটি গণতন্ত্রকে ঠেকানোর জন্য, নির্বাচনকে ঠেকানোর জন্য একটি পরিকল্পিত ঘটনা বলে আমি মনে করি। কিন্তু আমার শেষ কোশ্চেন শামসুল জামান দুদু, এত ভয়ঙ্কর একটা বিষয় আপনার দলের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে আপনার সিদ্ধান্ত যে এটা কোনোভাবেই সম্ভব না কারোর সাথে আলোচনা ছাড়া এই ধরনের কোনো সিদ্ধান্ত যাওয়া। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী হবে, আপনি যে কথাগুলো বললেন। কিন্তু এই ধরনের একটা বিবৃতি বা একবার দুইবার আপনার যেটা বক্তব্য বলছেন, এর মধ্য দিয়ে কি আপনার মনে হয় সরকার শুনবে? এবং এত বড় একটা সিদ্ধান্তে এরকম অভিযোগ উঠেছে যে বিএনপি কেন রোল প্লে করছে না, শুধুমাত্র একটা বিবৃতি বা দু একটা কথা বলেই চুপ করে আছে। যদি সিদ্ধান্ত নিয়েই নেয়, পরবর্তীতে আমরা কি করবো? সব জিনিসের শেষ থাকে। আর মানুষের মনোজগৎ তৈরি করার আগে, মানুষকে এক জায়গায় দাঁড় করানোর আগে, মানুষকে একটি মত এবং পথের ঐক্যবদ্ধ করার আগে তাৎক্ষণিকভাবে কোনো দুই একটি সিদ্ধান্ত প্রতিবাদ করা যেতে পারে রাস্তায়, কিন্তু পরিকল্পিত সিদ্ধান্ত পরিকল্পনা অনুযায়ী, যেমন আমরা সরকারকে বলছি এটি আত্মঘাতী হবে, আমরা সরকারকে বলছি এটা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো সুযোগ নাই, এখন বলছি, তার মানে এই নয় সবসময় বলতে থাকবো আর আমরা ঘরেই বসে থাকবো। আমরা সার্টেন একটা সময় অপেক্ষা করব, তারপরে যদি না হয়, আমাদের দলে থেকে তো স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা গণতন্ত্র চাই, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, আমরা যুদ্ধবিরতি একটি জাতি, কিন্তু তার অর্থ এই নয় সবকিছু আমরা আনচ্যালেঞ্জ ছেড়ে দিই। এখনো পর্যন্ত সেই সময়টা আসেনি বলেই আমরা কর্মসূচি ঘোষণা করি না, এখনো নামি না। তার মানে এই নয় যে আমরা নামবো না। আমাদের ভিতর থেকে অনেক কিছু বয়ে যাচ্ছে, এরকম নানান ধরনের গুঞ্জন শুনছি, সেটা সেই বিষয়ে কি বিএনপি কনসার্ন? আমরা সব ব্যাপারেই আমাদের মতো করে নজর রাখছি, আমাদের মতো করে দেখছি, এবং আমরা মনে করি যে বিরোধী দল হিসেবে আমাদের যে দায়িত্ব আমরা যথাযথভাবে আগামীতে পালন করব। অনেক অনেক ধন্যবাদ শামসুজ্জামান দুদু, আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আমাদের আজকে আলোচনা। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, হঠাৎ করে ওই দিন শর্ট টাইমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কি? অনেকে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, আশঙ্কা করছেন যে রাখাইনে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে সরকার নিয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্যই সম্ভবত এরকম একটি উত্তেজনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে এই উত্তেজনা সৃষ্টি। যেটি হোক, বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটি সৃষ্টি করা হোক আর না হোক, আন্তর্জাতিক বিশ্ব কিংবা আমি যদি বলি যে এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে চীন, ভারত, রাশিয়া, তাদের দৃষ্টিকে অন্যদিকে সরানো যাবে?
এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মোটামুটি নীরবতা ভেঙে চীন মুখ খুলতে শুরু করেছে করিডোর ইস্যুতে। গত বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খুব প্রকাশ্যে কিছু না বললেও বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলেছেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্ব কি করছে, কি করতে চাইছে তারও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন, যদিও চীনের ভূমিকা সম্পর্কেও আমরা জানি রোহিঙ্গা ইস্যুতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলছেন, করিডোর ইস্যুতে শব্দ দুটো উচ্চারণ করে আবার তিনি বলছেন, তথাকথিত করিডোরের ক্ষেত্রে আমার বলা উচিত চীন এতে জড়িত নয়। আমার কাছে মনে হচ্ছে এটি জাতিসংঘের সংস্থাগুলোর একটি উদ্যোগ। তবে আবার তিনি বলছেন, তবে চীন এতে জড়িত নয়। তিনি কথাও মনে করে দিচ্ছেন যে ত্রিপক্ষীয় উদ্যোগের অংশ হিসেবে অর্থাৎ বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের সমন্বয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছিল রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে, তিনি বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীন কয়েক দফা বৈঠক করেছে। সহস্রাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠাতে 2023 সালে একটি উদ্যোগ শুরু হয়, কিন্তু এ চেষ্টা ব্যর্থ হয়। পরে উদ্যোগটি স্থগিত করা হয়। তার মানে তিনি বলছেন যে চীনকে পাশ কাটিয়ে কিছু করা সম্ভব নয়, এটি বাস্তবতা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এটিও সত্য কথা, চীনের সদিচ্ছা ছিল না বিধায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি। কিন্তু তাই বলে এটিও সম্ভব নয় যে চীনকে পাশ কাটিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ রক্ষা করে রোহিঙ্গা প্রত্যাবাসন খুব সহজ হবে, যেটি আমাদের সরকার বা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যা ভাবার চেষ্টা করছেন বা যা বোঝানোর চেষ্টা করছেন সেটি আসলেই সম্ভব। আমি সে বিষয়ে পরে আসছি যে চীনের সাহায্য ছাড়া কেন সম্ভব নয়। ইয়াং ওয়েন আরো বলছেন, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত থামাতে চীন শান্তি আলোচনার উদ্যোগ নেয়। সবচেয়ে স্পর্শকাতর বিষয় তিনি বললেন, অর্থাৎ তিনি আবারও বোঝাতে চাইলেন যে সেখানে কেবলমাত্র চীনের আধিপত্য এবং কোনোভাবেই তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা কোনো অবস্থাতেই মেনে নেবে না। বিষয়টি হচ্ছে যে এই রাখাইনে যেখানে আরাকান আর্মিরা দখলে নিয়েছে, যেখান থেকে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ রোহিঙ্গা গোষ্ঠীর মানুষ আমাদের দেশে আশ্রয় নিয়েছেন, সেই রাখাইনে শুধুমাত্র বন্দরের জন্য বিনিয়োগ করা রয়েছে যে কায়েকপায় গভীর সমুদ্র বন্দর, যেটার সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটি সরাসরি যুক্ত করা হচ্ছে, সেখানে 900 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা এবং সমুদ্রের কাছাকাছি, বন্দরের কাছাকাছি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে চীন শুরু থেকেই চাইছে যে এই এলাকা রাখাইন মুক্ত হোক, জনশূন্য হয়ে উঠুক, তার ব্যবসা বাণিজ্য করতে সহজ হবে। যার কারণে এটি তো আমরা জানি, হয়তো অনেকেই মনে করতে পারছেন না যে চীনের সহযোগিতায় সামরিক চীন মানে মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচার নির্যাতনের প্রথমে রোহিঙ্গারা চলে আসতে শুরু করে 2017 সালের কথা আমি বলছি। আর এখন সে আরাকান আর্মির এবং আরসার অত্যাচারে আবার নতুন করে রোহিঙ্গা তারা আমাদের এখানে ঢুকছেন। সেই চীন কোনো অবস্থাতেই অন্য কোনো দেশের ইনভলভমেন্টটা সহ্য করবে, বিশেষ করে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র কি চাইছে সেটাও তো আমরা জানি, অনেক আলোচনা হয়েছে রোহিঙ্গা বিষয়ে, রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে। চীনের রাষ্ট্রদূত আরো যে মন্তব্য করেছেন, আরো সবাইকে জড়িয়ে তিনি বলছেন, কক্সবাজারের ক্যাম্পে যুক্ত পশ্চিমা দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন অংশীজনের ভূমিকার বিষয়েও প্রশ্ন রয়েছে। এই অংশীজনদের অনেকে চায় না রোহিঙ্গারা ফেরত যাক। বিষয় হচ্ছে যে এর চেয়ে আর স্পষ্ট করার দরকার নেই। যেটি বলছিলাম যে কিয়ামত নেমে আসবে, সরকার যদি এটি বাস্তবায়ন করতে চায়, মিয়ানমারকে তো আর করিডোর দেওয়ার উদ্দেশ্য নয়, রাখাইনের উদ্দেশ্যে এই করিডোর তো যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে। চারিদিক থেকে সেটি আলোচনা হচ্ছে এবং মাধ্যম হিসেবে কাজ করছে জাতিসংঘ, যেটি সবসময় হয়, সব জায়গায় হয়ে থাকে। তিনি যে পশ্চিমা বিশ্বকে টার্গেট করলেন, বাংলাদেশের বর্তমানের যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের সঙ্গে যে ওয়েস্টার্ন কানেকশন, এটি আমরা অনেকে বুঝতে না পারলেও
যাদের বোঝার কথা তারা তো ঠিকই বুঝতে পারছে। এবং এটুকু মনে করিয়ে দিই, রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বলেছে যে চীন কতটা বাধা হয়েছিল বা চীনের ইচ্ছায় যদি সদিচ্ছায় এখানে প্রয়োগ করা হতো সেটি সম্ভব ছিল। তার কারণ জাতিসংঘেতে যতগুলো ইস্যু আনা হয়েছে আলোচনার জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে, সেখানে রাশিয়া আর চীন ভেটো দিয়ে রেখেছে প্রত্যেকবার, নিশ্চয় আপনাদের মনে আছে। এবং জাতিসংঘ থেকে তো একটি রেজলিউশন নিশ্চয় পাশ করতে হবে মিয়ানমারে রাখাইনের উদ্দেশ্যে আমাদের যে করিডোর দেওয়ার কথাবার্তা হচ্ছে, কথিত মানবিক করিডোর, সেটির ক্ষেত্রে কি চীন বাধা দেবে না? এতই সহজ সবকিছু। আমাদের ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বললেন যে কে কি মনে করলো তাতে কিছু যায় আসে না, যদিও তিনি মিয়ানমারের সামরিক জান্তার কথা বলেছেন। মিয়ানমারের সামরিক জান্তা মানে আমাদের এখানে ধরে নিতে হবে যে চীন। এইভাবে আমাদেরকে সরলীকরণ করতে হবে। করিডোর দেওয়া হবে, ভারতেরও সেখানে বিনিয়োগ রয়েছে, ভারতের বিনিয়োগ বন্ধ করা হয়েছে, চীন করেছে, সেখানে খনিজ সম্পদ রয়েছে, কার কি ব্যবসা বাণিজ্য আধিপত্য, আর সেখানে অন্য কোনো শক্তিকে ঢোকার সুযোগ করে দেব আমরা, এরা তা মুখ বুঝে সহ্য করে নেবে, চুপচাপ বসে আঙুল চুষবে, এমনটাই করে নিয়েছে সরকার মনে করছে। আওয়ামী লীগ নিষিদ্ধে যা ইচ্ছে করুন, কোনো সমস্যা নেই, কিন্তু ভিন্ন কোনো খেলা থাকলে দেশের জনগণও মেনে নেবে না নিঃসন্দেহে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।